বিগ ব্রেকিং, বাংলাদেশের তরফ থেকে জারি করা হলো ওয়ারেন্ট। এই মুহূর্তে বিগ ব্রেকিং, বাংলাদেশ ওয়ারেন্ট জারি করলো। বাংলাদেশ এই মুহূর্তে গ্রেফতারি পরোয়ানা জারি করলো শেখ হাসিনার বিরুদ্ধে, এবং শেখ হাসিনাকে খুঁজে বেড়াচ্ছে বাংলাদেশ, এবং বলা হচ্ছে দ্রুত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে হবে, এমনটাই তারা মনে করছে। তার বিরুদ্ধে বিচার হবে এবং তার বিরুদ্ধে নাকি গণহত্যার মামলা রয়েছে। ধানতেরাসে কেয়াশেট গোল্ড অ্যান্ড ডায়মন্ডে এসে গেল সুবর্ণ সুযোগ। হলমার্ক ও HYD কোডযুক্ত প্রতি গ্রাম সোনার গহনায় পাওয়া যাচ্ছে 600 টাকা ছাড়, সঙ্গে উপহার। বিভিন্ন মামলায় শেখ হাসিনাকে এই মুহূর্তে শেখ হাসিনার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করলো বাংলাদেশ অন্তর্বর্তীকালীন আমেরিকার কাঠপুতুল ইউনূস সরকার। কিন্তু এই মুহূর্তে কোথায় রয়েছেন শেখ হাসিনা, সেই নিয়ে বাংলাদেশ জানে কি জানে না সেটা জানা নেই, কিন্তু গোটা বিশ্ব যেটা জানে, আজ ভারতের তরফ থেকে বুক চিতিয়ে দর্পের সঙ্গে তা ঘোষণা করা হয়েছে, শেখ হাসিনা রয়েছেন এই মুহূর্তে ভারতে। বিগ নিউজ, ভারত কনফার্ম করছে যে শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে রয়েছেন। ভারতের তরফ থেকে কি জানালেন এই মুহূর্তে, বিদেশ দপ্তরের তরফ থেকে কি জানানো হচ্ছে, বিদেশ মন্ত্রকের তরফ থেকে শুনবো। On Bangladesh, Gautam, yes, we've seen some reports which have recently come in. Other than that, I don't have any comment to offer. On the stay of the former Prime Minister, I had earlier mentioned that she had come here at a short notice for safety reasons, and she continues to be. শেখ হাসিনার নামে যখন ওয়ারেন্ট জারি করে, গ্রেফতারি পরোয়ানা জারি করে, যুদ্ধ অপরাধের জন্য বিভিন্ন রকম খেলা খেলছে বাংলাদেশের আমেরিকার কাঠপুতুল ইউনূস সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, আমেরিকার কাঠপুতুল বলা হয় যাকে। তারা চাইছে, এরপর তারা হয়তো চাইবে ভারতের তরফ থেকে বাংলাদেশে ফেরানো হোক শেখ হাসিনাকে। এখন পর্যন্ত চাওয়া হয়নি, কিন্তু এমনটা হতে পারে। যদি এমনটা হয় তাহলে ভারতের বিদেশ মন্ত্রক তো বুক চিতিয়ে জানিয়ে দিল যে এই মুহূর্তে শেখ হাসিনা বাংলাদেশে রয়েছেন। কি কি পসিবিলিটিস আছে, কি কি এই মুহূর্তে সম্ভাবনা আছে যদি বাংলাদেশের তরফ থেকে বলা হয় শেখ হাসিনাকে আমাদের কাছে ফিরিয়ে দিন, তাহলে কি কি হতে পারে? এই মুহূর্তে দেখো প্লাজমা গ্রাফিক্স, কি কি হতে পারে, কি কি সম্ভাবনা উঠে আসছে, হাসিনার প্রত্যর্পণ সম্ভব কিনা সেই নিয়ে কি বলা হচ্ছে। 2013 সালে ভারত এবং বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি হয়েছিল, কিন্তু এই চুক্তি কখন হয়? যখন হাসিনা সরকার আছে। হাসিনার তো এবং হাসিনা সরকারের তো সমস্ত চিহ্ন মিটিয়ে ফেলেছে বাংলাদেশ, তাহলে সেই প্রত্যর্পণ চুক্তি কেন মানবে এই মুহূর্তের উপদেষ্টা সরকার? প্রশ্ন উঠে। পরের স্লাইড। চুক্তি অনুযায়ী প্রত্যর্পণযোগ্য মামলায় বন্দি হস্তান্তর করার নিয়ম রয়েছে দুই দেশের মধ্যে, অর্থাৎ এক দেশ যদি কোনো দেশকে আরেক দেশকে বলে, বাংলাদেশ যদি ভারতকে বা ভারত যদি বাংলাদেশকে বলে, তাহলে বন্দি প্রত্যর্পণ করা যায়। শেখ হাসিনা ভারতের দীর্ঘদিনের বন্ধু এবং আস্থাভাজন হিসেবেই শেখ হাসিনাকে ভারত গ্রহণ করেছে, কারণ অল ওয়েদার ফ্রেন্ড যাকে বলে শেখ হাসিনা। তাই আইনের ফাঁকি হতে পারে ভারতের হাতিয়ার এই মুহূর্তে যদি ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়। মোস্ট আনলাইকলি, একদমই সেই সম্ভাবনা খুব কম যে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে এই মুহূর্তে তুলে দেবে। পরের স্লাইড। প্রত্যর্পণের অনুরোধ নাকচ করতে পারে ভারত, কারণ আইন রয়েছে, যেমন আইনের ফাঁক ফোকর রয়েছে। পরের স্লাইড। আর যদি থাকে নেক্সট স্লাইড। রাজনৈতিক অভিসন্ধি বলে খারিজ হতে পারে আরজি, কারণ বাংলাদেশে এই মুহূর্তে যে মামলাগুলো চলছে শেখ হাসিনার নামে, সেই মামলার মধ্যে যুদ্ধ অপরাধ, গণহত্যা ইত্যাদি রয়েছে। পরের স্লাইড। হাসিনাকে বাংলাদেশের হাতে দেওয়ার সম্ভাবনা প্রায় নেই ভারতের, কিন্তু কেন এই মুহূর্তে বাংলাদেশ সরকার বা বাংলাদেশের এই মুহূর্তের কাঠপুতুল সরকার ইউনিসের, যে ইউনিস আমেরিকার কাঠপুতুল, সেই ইউনিস সরকার কেন এই মুহূর্তে চাইছে বাংলাদেশে শেখ হাসিনা ফিরে আসুক? কারণ আমেরিকা চাইছে, ইউনুস চাইছে না। ইউনিসের চাওয়ার মতো কোনো ক্ষমতা বা শিরদাঁড়া বা মেরুদণ্ড কোনোটাই নেই, আমেরিকা চাইছে। কেন? কারণ আমেরিকার কাছে শেখ হাসিনা বড় কাঁটা হয়েছিলেন এবং আবার বড় কাঁটা হতে পারেন যদি শেখ হাসিনা ফিরে আসেন। তাই আমেরিকা চাইছে শেখ হাসিনাকে একদম শিকড় থেকে উৎপাটন করে দেওয়া হোক। কিন্তু শেখ হাসিনা সেই সময় দাঁড়িয়ে যে অভিযোগ উঠে আসছে, শেখ হাসিনা নাকি গুলি চালিয়েছেন, বিভিন্ন লোককে মারধর করেছেন, গণহত্যা করেছেন, কিন্তু সেই মুহূর্তে বাংলাদেশের কি পরিস্থিতি ছিল? এই মুহূর্তে দেখাবো সেই মুহূর্তে বাংলাদেশের কি পরিস্থিতি ছিল, যে পরিস্থিতিতে শেখ হাসিনাকে সেই
সেই ব্যবস্থা নিতে হয়েছিল। এইভাবে দাউ দাউ করে জ্বালিয়ে দেওয়া হয় বাংলাদেশের একের পর এক সরকারি ভবন, সরকারি গাড়ি, সরকারি প্রপার্টি। আর কি পরিস্থিতি ছিল সেই সময়? শেখ হাসিনার একদম শেষ মুহূর্তে যখন তিনি সরকার চালাচ্ছেন, থানা জ্বালিয়ে দেওয়া হয়েছিল, পুলিশের ওপর আক্রমণ করা হয়েছিল, পুলিশের বাইক থেকে শুরু করে পুলিশের প্রপার্টি এবং সরকারি প্রপার্টি জ্বালিয়ে দেয় দুষ্কৃতী সন্ত্রাসবাদীরা, এবং এরা সবাই নাকি ছাত্র আন্দোলন করছিল। সেই মুহূর্তে দাঁড়িয়ে এই সমস্ত ছাত্র যারা এরকম পাগলের মতো ছোটাছুটি করছে, এই যে সাদা দাড়ি ছাত্র একজন দেখলাম হাতে কেরোসিন নিয়ে যাচ্ছে, সাদা দাড়ি রয়েছে তার এই ছাত্রের, প্রায় 70 বছর বয়সী বা 60 বছর বয়সী একটি ছাত্রকে দেখলাম। এই সমস্ত ছাত্ররা যে ছাত্র আন্দোলন করেছিলেন সেই সময় দাঁড়িয়ে শেখ হাসিনা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। আমাদের প্রশ্ন হচ্ছে, যদি কোনো সরকারের সময় এরকম পরিস্থিতি এসে দাঁড়ায় যেখানে গোটা দেশে তাণ্ডব করছে কিছু লম্পট সন্ত্রাসবাদীরা, তাহলে সেই সরকার কি পুলিশি ব্যবস্থা নেবে না? সেই সরকার কি শুট অ্যাট সাইট বলবে না? শুট অ্যাট সাইট হচ্ছে সরকারের কাছে শেষ অপশন যে কোনো পরিস্থিতিতে। কিন্তু কোনো সন্ত্রাসবাদী গ্রুপ বা সন্ত্রাসবাদী দল যদি একের পর এক সরকারি ভবন জ্বালিয়ে দেয়, পুলিশের ওপর আক্রমণ করে, পুলিশকে মেরে খুন করে গাছের ডালে ঝুলিয়ে দেয়, তাহলে সেই সরকার কি এই স্টেপ বা অ্যাকশন নিতে পারে না? সেই নিয়ে প্রশ্ন উঠেছিল। কি অবস্থা হয়েছিল বাংলাদেশের সেই সময়, সেই পরিস্থিতি দেখাচ্ছি। গোটা মেট্রো স্টেশন জ্বালিয়ে দেওয়া হয়। এই মেট্রো স্টেশনে, এই মেট্রো প্রকল্পে ভারতেরও অনুদান ছিল, ভারতেরও ইনভেস্টমেন্ট ছিল, কিন্তু সমস্ত কিছু নষ্ট করে দেয় সন্ত্রাসবাদী সো কল্ড আন্দোলনকারীরা। আর তাই সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে শেখ হাসিনাকে সেই সময় ব্যবস্থা নিতে হয়েছিল। আর এখন সেই ব্যবস্থার ছুতো দেখিয়ে বলা হচ্ছে শেখ হাসিনা নাকি যুদ্ধ অপরাধ করেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটা ব্রেকিং উঠে আসছে, আরো একটা ব্রেকিং ভিজুয়ালে ফিরবো, আলোচনায় ফিরবো। আরো একটা ব্রেকিং উঠে আসছে সেন্ট মার্টিন দ্বীপে এই মুহূর্তে পর্যটন নিষিদ্ধ করলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। যে সেন্ট মার্টিন দ্বীপে আমেরিকা আগে সেনা ঘাঁটি বসাতে চেয়েছিল, সেই সেনা ঘাঁটি বসাতে চেয়েছিল যে সেন্ট মার্টিন দ্বীপে, সেই সেন্ট মার্টিন দ্বীপে হাসিনা সরকার বারণ করেছিলেন হবে না সেখানে আমেরিকার সেনা ঘাঁটি। সেখানে এবার অন্তর্বর্তীকালীন সরকার, আমেরিকার পাপেট সরকার সেখানে পর্যটন বন্ধ করলো এবং সেখানে প্রতিবাদ বিক্ষোভ চলছে। সেন্ট মার্টিন দ্বীপে প্রতিবাদ বিক্ষোভ চলছে, বাংলাদেশে প্রতিবাদ বিক্ষোভ চলছে। কেন সেন্ট মার্টিন বিক্ষোভ হচ্ছে ঢাকায়, কেন সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন বন্ধ করা হবে? এই মুহূর্তে বিগ ব্রেকিং বাংলাদেশে, এই মুহূর্তে বিগ ব্রেকিং, সেন্ট মার্টিনে সমস্ত পর্যটন বন্ধ করলো বাংলাদেশের আমেরিকার পাপেট সরকার, আমেরিকার কাঠপুতুল সরকার। এই মুহূর্তে সেন্ট মার্টিন দ্বীপের সমস্ত পর্যটন বন্ধ করলো এবং এই মুহূর্তে দাঁড়িয়ে খুব জরুরি এটা বোঝা যে এই সেন্ট মার্টিন কেন জরুরি, সেন্ট মার্টিন কেন গুরুত্বপূর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছিল এই সেন্ট মার্টিনে একটি সেনা ঘাঁটি বসানোর, শেখ হাসিনা সেটা বন্ধ করিয়েছিলেন। শেখ হাসিনাকে আমেরিকার তরফ থেকে উপড়ে ফেলা হলো এবং এখন আমেরিকার কাঠপুতুল সরকার এসে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন বন্ধ করলো প্রথম পর্যায়ে। এর পরের পর্যায়ে সম্ভবত সেখানে মার্কিন ঘাঁটি হতে চলেছে। একটি গ্রাফিক্স দেখে এই মুহূর্তে দর্শকদের বোঝাবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমেরিকার কি প্ল্যান বাংলাদেশে। প্ল্যান এ, সেন্ট মার্টিন দখল, সেন্ট মার্টিন দ্বীপে আমেরিকা নিজের একটি সেনা ঘাঁটি বসাতে চাইছে যাতে সেখান থেকে গোটা এই সাউথ এশিয়ান রিজিয়নে আমেরিকা যে কোনো জায়গায় যে কোনো সময় আক্রমণ করতে পারে। তাই সেন্ট মার্টিন দ্বীপে আমেরিকার নজর, যেটা শেখ হাসিনা করতে দেননি, এখন আমেরিকা সেটা করার দিকে এগিয়ে চলেছে। কারণ কে রয়েছে? আমেরিকার কাঠপুতুল মোহাম্মদ ইউনূস। পরের স্লাইড। প্ল্যান এ, মার্কিন গোলাম করে রাখা, বাংলাদেশ হবে মার্কিন গোলাম, মার্কিন টাকায় চলবে বাংলাদেশ, এমনটাই প্ল্যান এবং এমনটা হচ্ছে। আমরা দেখলাম কিভাবে মোহাম্মদ ইউনূস গিয়ে জড়াজড়ি করে বসে রইলেন বাইডেনের সঙ্গে এবং কিভাবে সেখানে গিয়ে তিনি গলে গেলেন যে আমেরিকাকে এতদিন ধরে বাংলাদেশের বহু মানুষ নাকি গালাগালি দিয়ে এসেছে কারণ আমেরিকার নাকি হাত রয়েছে প্যালেস্টাইনের আক্রমণে। প্ল্যান বি, চট্টগ্রামে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে আমেরিকা এবং দেশ ভাগ করার চেষ্টা করছে আমেরিকা। আবার আমেরিকাই করছে, বাংলাদেশকেই ভাগ করার চেষ্টা করছে আমেরিকা। কিন্তু একটি মূর্খ দেশের মূর্খ সরকার বোঝে না যে আমেরিকা অ্যাকচুয়ালি তাদেরকে ব্যবহার করছে, কারণ তারা কাঠপুতুল এবং অশিক্ষা আর অর্থের অভাব। প্ল্যান বি, বাংলাদেশ ও মায়ানমার ভেঙে নতুন রাষ্ট্র করার চেষ্টা করছে আমেরিকা, যে রাষ্ট্রগুলি কাঠপুতুল হয়ে থাকবে আমেরিকার হাতে। নতুন দেশে মার্কিন নৌসেনা ঘাঁটি তৈরি করার প্ল্যান রয়েছে।
এবং তারই সঙ্গে সঙ্গে এগুলো হচ্ছে প্ল্যান বি। এবার প্ল্যান সি, অপারেশন বাংলাদেশ। অপারেশন বাংলাদেশ আমেরিকা বেশ খানিকটা সাকসেসফুলি করেছে, কিন্তু এই অপারেশন বাংলাদেশটা কি একবার দেখো। অপারেশন বাংলাদেশ কি? চক্রান্তের নামে অপারেশন বাংলাদেশ। এই দেখুন, মোহাম্মদ ইউনূস জড়াজড়ি করছেন যখন জো বাইডেনের সঙ্গে। বাংলাদেশ সরকার ফেলতে আইআরআইকে ব্যবহার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং শেখ হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলন করছিলেন, নিজেদের বড় হোতা ভাবছিলেন, তারা অ্যাকচুয়ালি আমেরিকার দ্বারা ব্রেন ওয়াশ হয়ে সেই কাজ করছিলেন। উদ্দেশ্য ভারতের প্রভাব থাকবে না, বাংলাদেশে ভারতের কোনো প্রভাব থাকা চলবে না, এমনটাই তাদের উদ্দেশ্য ছিল। বাংলাদেশে অশান্তি বাঁধিয়ে অস্থিরতা তৈরি করার চেষ্টা আমেরিকার, কারণ আমেরিকা কোনো আইডিওলজি বোঝে না, তাদের কোনো আইডিওলজি নেই। একটাই জিনিস আছে আমেরিকার, তা হলো তারা টাকা বোঝে। কোথা থেকে কোথায় প্রভাব খাটালে কোথা থেকে টাকা আসবে, তেল আসবে, আর অস্ত্র সাপ্লাই করা যাবে। সরকারি নীতিকে সরকারের বিরুদ্ধে কাজে লাগানো, এমনটাই করছে আমেরিকা ডিপ স্টেটের মাধ্যমে পিছন থেকে বসে। পরের স্লাইড। বাংলাদেশকে অস্থির করতে ব্যবহার করা হচ্ছে নাগরিক সমাজকে, কি করে টাকা খাওয়ানো হচ্ছে। বাংলাদেশের সাধারণ মানুষ অশিক্ষা রয়েছে বলে তারা এগুলো বোঝেন না, কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে। সোশ্যাল মিডিয়া, শিল্পী, যুব সমাজকে টাকা দিয়ে ব্যবহার করে তাদেরকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করানো হচ্ছে, যাতে সাধারণ মানুষকে ইনফ্লুয়েন্স করা যায়। সব থেকে বড় হাতিয়ার হচ্ছে ছাত্র সমাজ, যাদেরকে খুব ইজিলি ইনফ্লুয়েন্স করা যায়, যাদের মাথা ব্রেন ওয়াশ করানো যায়। ব্রেন ওয়াশ করানো হয়েছে। মার্কিন অনুগত কাউকে আনাই ছিল লক্ষ্য, আর সেই লক্ষ্য পূরণ হয়েছে কিনা? হ্যাঁ, দেখুন, লক্ষ্য পূরণ হয়েছে। মার্কিন অনুগত বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা মূল উদ্দেশ্য ছিল, যেটা তারা করতে পারছিল না, কারণ শেখ হাসিনা ছিলেন। শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। এবার আমার প্রশ্ন, কবে হিন্দু হত্যাকারীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করবে বাংলাদেশের আমেরিকার কাঠপুতুল সরকার? আমরা চাল না পাঠালে, পেঁয়াজ না পাঠালে যে কাঙালি দেশ না খেতে পেয়ে মরে যাবে, সে বাংলাদেশের আবার এত বড় বড় কথা। পিস অফ শিট। তো কিন্তু আপনাদের পেট্রোল বর্ডার বন্ধ হয়ে যাবে, আপনাদের একটাও পেঁয়াজ আর একটাও ডিম যাবে না, এটা মাথায় রাখবেন, মাথায় রেখে কথা। পাকিস্তান থেকে জাহাজ। পবিত্র রমজানকে সামনে রেখে পেঁয়াজ, চিনি ও খেজুর সহ নানা খাদ্যপণ্য পাঠাবে পাকিস্তান। তবে কি ভারত বাংলাদেশে ব্যবসা হারাতে চলছে? পাকিস্তান কেনই বা বাংলাদেশকে এত কাছে টানতে চায়? পাকিস্তান বিশ্বের অন্যতম খেজুর উৎপাদনকারী এবং রপ্তানিকারকদের মধ্যে একটি দেশ। তারা বার্ষিক 5,35,000 মেট্রিক টন খেজুর উৎপাদন করে। এবার সেই দেশ রমজানে বাংলাদেশিদের জন্য কন্টেনার জাহাজে করে নিয়ে আসছে খেজুর। শুধু তাই নয়, পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমদ মারুফ বলেছেন, বাংলাদেশে চিনি ও পেঁয়াজ রপ্তানিতে পাকিস্তান সরকার আগ্রহী। আল্লাহর পবিত্র নাম হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এখন এই শব্দটিকে আপনার কেউ কোনো রাজনৈতিক দল ব্যবহার করতেই পারে, এটা কোনো বিষয় না। তাই বলে কি আমি এই পবিত্র নামকে কোনো কলঙ্ক দেব, এটাকে কোনো বাজে তকমা দেব? কিন্তু আমরা জয় শ্রী রাম, রাম আর কৃষ্ণ হচ্ছে আমাদের আরাধ্য ভগবান। আমার ভগবানের নামের ধ্বনি দিলেই বলে যে ইন্ডিয়ান টেক, আরএসএস এর টেক, বিজেপির টেক, যে কোনো দল ব্যবহার করতে পারে। ঠিক আমাদের কাজ করা নয় কাউকে ধর্মান্তর করা, আমাদের কাজ হচ্ছে সনাতনীদের উজ্জীবিত করা, তাদের বিভ্রান্তি রোধ করা এবং ঐক্য স্থাপন করা। আমরা কোনো প্রাণী হত্যা করি না, মাছ মাংস খাই না, ডিম রসুন পেঁয়াজ খাই না, কোনো ড্রাগ করে না। যারা ড্রাগ করে তাদের মাথাকে যে কেউ বিকৃত করতে পারে। তাহলে আমাদেরকে যদি আপনি জঙ্গি তকমাতে কি বলবো? বাংলাদেশে কোনো আপনার ঘটনাবলী আছে? ইসকনের কোনো ভক্ত কাউকে হত্যা করেছে, কাউকে লুট করেছে, কোনো মাদক কারবারিতে যুক্ত আছে, কোনো আপনার কি বলে মানি লন্ডারিং এ যুক্ত আছে, কোনো রাজনৈতিক অভিযানে যুক্ত হয়ে কোনো রাজনৈতিক দলের বিপক্ষে রোল প্লে করেছে? আমাদের ঢাকার যে প্রোগ্রাম হয় সেখানে আপনার বিএনপিও যোগ দেয়, জামায়াত ইসলামীও আপনার হেফাজত বলছি, আর জাতীয় পার্টিও যোগ দেয়। আপনার যেগুলো গণতান্ত্রিক বড় দল, প্রতিটা দলই আমাদের রথযাত্রার 9 দিনের প্রোগ্রামে এক এক দিন এক এক দল যোগ দেয়। এবং আমাদের এখানে দেখেছেন 5ই আগস্ট পরবর্তী আমরা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, হেফাজত ইসলাম থেকে শুরু করে সবার সঙ্গে আমরা কথা বলেছি, জামায়াত ইসলামীর সঙ্গে কথা বলেছি।
এবং আমরা প্রত্যেকটি মতাদর্শের প্রতি সহনশীল রোল প্লে করি। আমাদের কাজ করা নয় কাউকে ধর্মান্তর করা, আমাদের কাজ হচ্ছে সনাতনীদের উজ্জীবিত করা, তাদের বিভ্রান্তি রোধ করা এবং ঐক্য স্থাপন করা। এই কাজটা হচ্ছে দেখে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী ভাবছে এতদিন তো এদেরকে নিয়ে খেলা গিয়েছে, এখন আর খেলা যাবে না, ধর্মান্তর করা যাবে না হিন্দুদেরকে। এই জন্যই মূলত আমাদেরকে টার্গেট করছে। সময় জঙ্গির বিরুদ্ধে রোল প্লে করে, তাহলে তাকে কেন সেখানে প্রধানের দায়িত্ব দিয়েছে? রামায়া স্বামীরা আছেন যিনি হোয়াইট হাউসের নীতি নির্ধারক প্যানেলে দায়িত্ব দিয়েছেন, তারা হচ্ছে ইসকনের অনুগামী ফলোয়ার্স। তাহলে এই রকম ব্যক্তিদেরকে কেন ওখানে দায়িত্ব দিয়েছে হোয়াইট হাউসে? এবং বিশ্বে আপনার এই আরব দেশগুলোতে দেখেন, আপনি দুবাই থেকে শুরু করে, কাতার থেকে শুরু করে, আপনার কি বলে সৌদি আরব থেকে শুরু করে, প্রতিটা দেশে ইসকন 154টা দেশে স্ব দেশের নিবন্ধিত আইন অনুযায়ী এবং জাতিসংঘের অ্যাপ্রুভেল অনুযায়ী কার্যক্রম করছে। জাতিসংঘের প্রায় 9টা সংস্থা ইসকন ওতপ্রোতভাবে কাজ করছে। তাহলে এবং বাংলাদেশে 82 থেকে ইসকন নিবন্ধিত একটা অর্গানাইজেশন, ধর্মীয় সোসাইটি হিসেবে সোসাইটি একটি নিবন্ধিত, এবং প্রতি 6 মাস অন্তর অন্তর ইসকনের অডিট হচ্ছে। যেই সমস্ত সংগঠন ইসকন নিয়ে প্রশ্ন করছে তাদের আয়ের কোনো হদিস নাই, তাদের ব্যয়ের কোনো হদিস নাই, তাদের কোনো নিবন্ধন নাই, উস্কানিমূলক কথা বলে, কারণ জানে ইসকনের বিরুদ্ধে কথা বললে বিশ্ব বিবেক কথা বলবে। যে রাশিয়ায় গীতা ব্যান্ড করতে চেয়েছে, এখন সেই রাশিয়ায় সবচেয়ে বেশি ইসকনের প্রচার হচ্ছে। এবং বিপরীত মেরুর যে ব্লক, রাশিয়া চায়না একটা ব্লক, ইউরোপ আমেরিকা একটা ব্লক, 2 ব্লকেই ইসকন সমানভাবে সমাদৃত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে যাচ্ছে সমাজ রাষ্ট্র বিনির্মাণে। তাহলে সেখানে ইসকনকে জঙ্গি তকমা দেওয়া, সেখানে ইসকনকে ব্যান্ড করার প্রস্তাব করা, এটা বাংলাদেশের বৈশ্বিক প্রেক্ষাপটে অস্থিরতা তৈরি করা এবং বাংলাদেশ সম্পর্কে একটা নেতিবাচক ব্র্যান্ড বা আপনার প্রচারণা স্টাবলিশ করার জন্য এই অপতৎপরতাকারীরা করছে। তো আমি মনে করি, এই যে মনে করেন আমরা তো বললাম আমরা চরমোনাই সাহেব উনি বার্ষিক মাহফিল করবেন, একজন উনি স্বনামধন্য পীর, আমরা সম্মান জানিয়ে সিদ্ধান্ত নিয়েছি আমরা এটা পিছিয়ে যাব। হচ্ছে রাজনৈতিক দলগুলির কাজ কি? জনগণের আকাঙ্ক্ষাকে তুলে ধরা এবং বাস্তবায়ন করা, কারণ গণতন্ত্রের এটাই হচ্ছে সৌন্দর্য। তো যদি এটা আপনার বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, ওনারা যে নেতৃবৃন্দরা আছে, এই 8 দফা আন্দোলন তারা করুক, আমরা তাদেরকে সমর্থন দেব, আমরা তাদের পিছনে থাকব। যেহেতু কোনো রাজনৈতিক দল সবাই আমাদেরকে শুধু আশ্বাস দেয় আর কি বলে কার্যক্রম কোনো রোল প্লে করছে না, আমাদের 8 দফা নিয়ে যৌক্তিক কোনো মন্তব্য করছে না। আমি বলতে চাই না, একজন রাজনীতিক আমাকে বলছে আমরা যে সংস্কৃত পালি বোর্ডের আধুনিকায়নের কথা বলছে সংস্কৃত কেন শিখতে হবে, বাংলায় ট্রান্সলেট করে নেন। তো আমার উত্তর ছিল যে আমাদের বৃহৎ জনগোষ্ঠী, আমাদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের আয়াতগুলো হচ্ছে আরবি, এটা আল্লাহর প্রদত্ত ওহী নাজিল হয়েছে সেখানের ভাষা। তাহলে আমাদের দেবনাগরী বা সংস্কৃত হচ্ছে আমাদের ধর্মীয় ভাষা এবং বাংলা ভাষার উৎপত্তিস্থল সংস্কৃত। তাহলে সেই ক্ষেত্রে কেন আমার বেলায় কেন এটা আসবে? যেমন আমি গত পরশুদিন বলেছিলাম রাউজানে যে আল্লাহর পবিত্র নাম হচ্ছে নারায়ে তকবীর আল্লাহু আকবার। এখন এই শব্দটিকে আপনার কেউ কোনো রাজনৈতিক দল ব্যবহার করতেই পারে, এটা কোনো বিষয় না। তাই বলে কি আমি এই পবিত্র নামকে কোনো কলঙ্ক দেব, এটাকে কোনো বাজে তকমা দেব? আমরা আমাদের ত্যাগী সন্তরা তারা এই আন্দোলনের মুখ হবে এবং নেতৃত্ব দেবে। আমাদের পেশাজীবীরা আমাদের শক্তি আর সামর্থ্যের যোগানদাতা হবে, আর ছাত্র আর যুবকরা এই আন্দোলনের সৈনিক হবে। আমাদের মায়েরা প্রেরণাদাত্রী হবে। এই আন্দোলনকে কোনোভাবে বাধাগ্রস্ত করা যাবে না। আজকে বিভিন্ন উদ্দেশ্যে আমাদের মধ্যে ফাটল তৈরি করার চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন ব্যানার, নাম, পদ, প্রতিষ্ঠা এইসব দিয়ে বিভক্তির রেখা অঙ্কুর সৃষ্টি করা হচ্ছে। এই ধরনের প্রবণতাকে সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। আপনারা সঙ্গে থাকবেন তো? এই আন্দোলনকে কোনোভাবে আমরা হারিয়ে যেতে দেব না। আমরা এরপরে
রংপুরে, খুলনাতে, আমাদের বরিশালে প্রতিটি বিভাগীয় শহরে মহাসমাবেশ আমরা ঘোষণা করছি। সেখান থেকে প্রতিটি জেলায় জেলায় সমাবেশ হবে এবং এই জেলা জেলা থেকে উপজেলায় যাব। তারপর আমরা ঢাকামুখী লং মার্চ করব। আমাদের এই আন্দোলন সুশৃঙ্খল আন্দোলন, কোনো রাজনৈতিক আন্দোলন নয়। কালকে আমাদের দুঃখ লাগে যখন হিন্দুরা কিছু বলে, ধর্মীয় অনুভূতির কথা বলে, রাজনৈতিক ট্যাগ দেওয়ার চেষ্টা করে। কালকে একটা তথাকথিত পত্রিকায় দিয়েছে ইসকনের সমাবেশে, ডেইলি বাংলাদেশ, সেখানে বলছে ইসকনের সমাবেশে, এটা কি ইসকনের সমাবেশ? এটা সনাতনীদের সমাবেশ, এটা হিন্দুদের সমাবেশ, এটি বেদের অনুগামীদের সমাবেশ, এটি সমস্ত সংখ্যালঘু জনগোষ্ঠীর সমাবেশ। এই সমাবেশে নাকি নিষিদ্ধ ছাত্রলীগ এসেছে, এই রকম প্রপাগন্ডা করেছে। এর আগে চেরাগি নিয়েও একই রকম রিপোর্ট করেছে। সরকারের কোনো এজেন্সির এই নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। আগেও আমরা সুশৃঙ্খলভাবে সভা সমাবেশ করেছি, প্রতিবার রাজনৈতিক ট্যাগ দেওয়ার চেষ্টা করা হয়েছে। আরে ভাই, কেউ ছাত্রলীগ করেছেন, কেউ যুবলীগ হয়েছে, কেউ আওয়ামী লীগের পথ নিয়েছেন, আর আজকে কেউ জামায়াত, কেউ বিএনপি, কেউ সমন্বয়ক, বিভিন্ন পথ নিয়ে আজকে আপনারা ক্ষমতার অংশীদার হয়েছেন। আপনাদের দোষ নাই, শুধুমাত্র হিন্দু হয়েছে এই জন্য এদের গায়ে দোষ, এদের আওয়ামী লীগের টেক। এই প্রবণতা পরিহার করুন। আমরা এই দেশের জনসংখ্যার 13% রয়েছি, এখনো নিঃশেষিত হয়নি। আমাদের মায়েরা এখন থেকে একটা যুদ্ধ করবে, সন্তান জন্মদানের যুদ্ধ। আমাদের বাবারা রাস্তায় আন্দোলন করবে, প্রতিবাদ করবে। আমাদের সন্তরা আত্মতপস্যার লব্ধ সমস্ত শক্তি দিয়ে এই জনগোষ্ঠীকে সুসংহত করবে। আমরা আর পিছিয়ে যাব না, আমরা আর হারিয়ে যাব না। আমরা এই ভূমিকে আঁকলে রাখবো। এই দেশমাতৃকাকে নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেব না। আজকে কখনো ইন্ডিয়ার জুজু, কখনো চায়নার জুজু, কখনো আমেরিকান জুজু। আমি রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, এই ভূ রাজনৈতিক খেলায়, উপনিবেশবাদীদের খেলায় রাজনৈতিক দলগুলি প্রতিদিন খেলছে ফুটবল হয়ে। তারা ফুটবল, উপনিবেশবাদীরা হচ্ছে খেলোয়াড়। এখানে আমাদের দেশে মুসলিমেয় সংখ্যালঘু বলবো, আমার মুসলিম ভাইরা, আমাদের বৃহৎ জনগোষ্ঠী, তারা আমাদের ভাই, তারা আমাদের বন্ধু, তারা আমাদের শত্রু নয়। মুসলিমেয় সুবিধাবাদীরা, তারা সংখ্যালঘু, প্রকৃত সংখ্যালঘু হচ্ছে তারাই আজকে ছিনিমিনি খেলছে। তাদেরকে কিছু কিছু রাজনৈতিক দল অভিসন্ধি নিয়ে তাদেরকে হাতিয়ার বানাচ্ছে। আমি বলতে চাই, জামায়াতের আমিরে জামায়াত বলেছেন যে মসজিদ পাহারা হয় না, কোনো মন্দির আপনার নামাজে পাহারা হয় না, দুর্গা পূজায় সেনাবাহিনী থেকে শুরু করে কেউ বাকি নাই রে ভাই। আমরা এত নিরাপত্তার মধ্যে আছি, যে নিরাপত্তার মধ্যে দেখলে যেন যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। এই রকম পরিস্থিতি আমরা চাই না। আমরা স্বাভাবিক জীবন চাই। কালী পূজা আসছে, ওই এক জায়গায় কালী পূজার মেলা বন্ধ করে দেওয়া হয়েছে। আমি প্রশাসনকে অনুরোধ করব, এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করুন। বিভিন্ন জায়গায় ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে, সাধু সন্তদেরকে হুমকি থ্রেট দেওয়া হচ্ছে। যে ইন্ডিয়ায় গেলে আমাদেরকে দালাল তকমা দেয়। বাংলাদেশের একটা রাজনৈতিক দল নাই যারা ইন্ডিয়ায় গিয়ে প্রতিদিন ধর্ণা দিচ্ছে না, কিন্তু আমাদেরকে ইন্ডিয়ার দালাল বানানো হচ্ছে। এই প্রবণতাগুলো পরিত্যাগ করে আমরা আপনাদের কৃতজ্ঞতা জানাই। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি উদারনৈতিক বক্তব্য দিয়েছে। তিনি 5 তারিখের পরে পাশে থাকার প্রত্যয় দিয়েছে। আমরা ধন্যবাদ জানিয়েছি, কৃতজ্ঞতা জানাই। আমিরে জামায়াতকে কৃতজ্ঞতা জানাই, হেফাজত ইসলামকে কৃতজ্ঞতা জানাই। কিন্তু কি হলো, 1 মাস গেল না, সব রাজনৈতিক দল মিলে
প্রশাসন মিলে দুর্গাপূজায় নিরাপত্তা দেওয়ার যুদ্ধ শুরু হয়ে গেছে। সুন্দরভাবে নিরাপত্তা দিয়ে দুর্গাপূজা শেষ হয়েছে। কিছু কিছু ঘটনা প্রবাহ আমাদের হৃদয়ে পীড়া দিলেও তারপরও আমরা আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই, আমরা অকৃতজ্ঞ নই। কিন্তু কিছু কিছু রাজনৈতিক দলের শীর্ষ নেতা 1 মাস যেতে না যেতেই ঘুরে গেল, বলছে বাংলাদেশে কিছুই হয় নাই, সব নাকি গুজব। যদি রে ভাই গুজব হয়, যদি নিরাপত্তার প্রশ্ন না থাকে, এত নিরাপত্তা বেষ্টনী কেন? এই প্রশ্নটি আপনাদের কাছে রেখে যেতে চাই। আপনাদেরকে অনুরোধ করব, আর ভয়ে ঘরে থাকবেন না। যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান সাধু সন্ত শুধু ধার্মিকতার আধ্যাত্মিকতার কথা বলে হিন্দু জাতির বিপন্নপনাকে রোধ করার জন্য মাঠে নামবে না, তাদেরকে সামাজিকভাবে বর্জন করুন। সেই সমস্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আওয়াজ তুলুন। ঐক্যকে যারা বাধাগ্রস্ত করতে চাইবে তাদেরকে প্রতিরোধ করুন। আমরা দালাল মুক্ত সনাতন সমাজ চাই, আমরা ঐক্যবদ্ধ হতে চাই। এই বিভক্তিকে রোধ করা যাবে না। পরিশেষে আপনাদের সকলকে অনুরোধ করব, আমাদের এই আন্দোলনে বিভিন্ন রকম পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে। আমি মায়েদেরকে অনুরোধ করব, আপনারা বসুন, 10 মিনিট বসুন। আপনারা 15 মিনিট বসবেন। আমার বক্তব্যের পরে আমাদের পূজ্যপাদ শ্রীমৎ রবীন্দ্রানন্দ মহারাজ এবং তপনানন্দগিরি মহারাজের বক্তব্যের পরে, যাদের পুরোটা জীবন, রবীন্দ্রানন্দ মহারাজ একজন স্বাধীনতা যোদ্ধা, জীবনটাই উৎসর্গ করেছে, তাদের আত্মসম্মানের প্রতি দৃষ্টি রেখে আপনারা সবাই সহযোগ দেবেন, আমাদের পাশে দাঁড়াবেন। আমি একটা কথা ক্লিয়ার বলতে চাই, সনাতন জাগরণ মঞ্চ হোক, সম্মিলিত জোট হোক, কোন প্রতিষ্ঠান এটা সাংগঠনিক প্ল্যাটফর্ম নয়। আমরা ঐক্য পরিষদ, পূজা পরিষদ, জাগো হিন্দু, বিদ্যার্থী সংসদ, হিন্দু পরিষদ, সনাতন পার্টি, মহাজোট, বিভিন্ন সংগঠন রয়েছে, তারা সাংগঠনিক কর্মকাণ্ড করবে। এই আন্দোলনকে অন্য খাতে রূপ দেওয়ার প্রচেষ্টা করবেন না। এই আন্দোলনকে নিয়ে বাণিজ্যের প্রচেষ্টা হবে না। এই আন্দোলনে নিয়ে নেতৃত্ব নিয়ে কোনো আমাদের মধ্যে বিভক্তির প্রয়াস করবেন না। এটি জনমানুষের আন্দোলন। এখানে আমি নেতা, আপনি নেতা, এখানে আমি অনুগামী, আমি সেবক, আপনি সেবক, আমি রাজা, আমি প্রজা, আপনি রাজা, আপনি প্রজা, আমরা সবাই রাজা, আমরা আমাদের রাজা রাজত্বে। সুতরাং আমরা আবার এই মাতৃভূমি রক্ষার জন্য সর্বাবস্থায় সচেতন থাকব। প্রতিটি এলাকায় আমাদের যুবকদের অনুরোধ করব, এক একটা যুব গোষ্ঠী গড়ে তুলুন, সম্মিলিতভাবে আমাদের মঠ মন্দির আমরা পাহারা দেব, আমাদের দেবালয় আমরা পাহারা দেব, যে আমাদের আরাধ্যকে আমরা সংরক্ষণ করব। এই প্রার্থনা জানিয়ে, আপনারা সহযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এখন পূজ্যপাদ রবীন্দ্রানন্দ মহারাজ বক্তব্য রাখবেন। ও একটা জিনিস, আমাদের মধ্যে ভারত সেবাশ্রমের প্রতিনিধি এসেছেন, উনি 2 মিনিট বক্তব্য রাখবেন এবং তারপরে আমাদের রবীন্দ্রানন্দ মহারাজ এবং তপনানন্দগিরি মহারাজ সমাপ্ত করবেন। আপনারা একটু সঙ্গে থাকবেন, আপনাদের করজোরে প্রার্থনা।